আজ আমরা ময়মনসিংহের একটি আদালতে দাখিল করা একটা আর্জি নিয়ে কথা বলবো। এখন আপনারা হয়তো ভাবছেন, একটা আইনি কাগজ নিয়ে এত আলোচনার কি আছে? আসলে এটা শুধু একটা সাধারণ আইনি নথি নয়, বরং এটাকে বলা যেতে পারে সাংবাদিকতা, বিচার ব্যবস্থা আর ক্ষমতার অপব্যবহার নিয়ে তোলা এক চাঞ্চল্যকর অভিযোগের দলিল। চলুন শুরু করা যাক এই একটা বাক্য দিয়ে, যেটা মামলার আর্জি থেকেই নেওয়া হয়েছে। বলা হচ্ছে, এই সম্মিলিত কার্যক্রম একটি উচ্ছৃঙ্খল ডাকাত দলের মতো ছিল, যারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সম্পদ লুট করেছে এবং ব্যক্তিগত প্রতিহিংসার চরিতার্থ করেছে। ভাবুন একবার, এই একটা লাইনে কিন্তু পুরো অভিযোগের সারমর্মটা বলে দিচ্ছে। মানে, রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রীতিমতো ডাকাতির এক ভয়ঙ্কর ছবি এখানে তুলে ধরা হয়েছে। তো প্রশ্নটা হলো, ঠিক কি ঘটেছিল সেই রাতে, মানে ২৪শে ডিসেম্বর ২০২৪-এর রাতে? চলুন আইনি অভিযোগপত্রে ঠিক যেভাবে ঘটনাটার বর্ণনা দেওয়া হয়েছে আমরা সেটার গভীরে যাই। অভিযোগপত্রে যা বলা হয়েছে তা কিন্তু বেশ অবাক করার মতো। ৯০ জনেরও বেশি পুলিশ আর সেনা সদস্যের একটা যৌথ বাহিনী, ভাবা যায়? আর তারা কোনো ওয়ারেন্ট ছাড়াই দৈনিক জাহান পত্রিকার অফিসে আর তার প্রকাশক শেখ মেহেদী হাসান নাদিমের বাড়িতে একযোগে অভিযান চালায়। অভিযোগ অনুযায়ী এই অভিযানকে এক কথায় একটা ধ্বংসযজ্ঞ বলা চলে। দেখুন কি কি অভিযোগ আনা হয়েছে: ওয়ারেন্ট ছাড়াই হামলা, অফিসের যন্ত্রপাতি আর প্রিন্টিং প্রেস ভেঙে ফেলা, বাড়ি থেকে সোনাদানা নগদ টাকা লুট করা। এখানেই শেষ না, বলা হয়েছে ভয়ঙ্কর শারীরিক আর মানসিক নির্যাতনও করা হয়। এমনকি বাড়ির বিদ্যুৎ, ইন্টারনেট আর গ্যাসের লাইন পর্যন্ত কেটে দেওয়া হয়, যাতে পরিবারটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর সবশেষে মিথ্যা প্রমাণ সাজিয়ে মামলা দেওয়ার অভিযোগও করা হয়েছে। নির্যাতনার মাত্রাটা আরও ভয়াবহ। বাদী অভিযোগ করেছেন যে তাকে টেপ দিয়ে বেঁধে ফেলা হয়, আর সেনা সদস্যরা তাকে এমনভাবে মারধর করে যে এক পর্যায়ে প্রায় ৬ ফুট উঁচু থেকে মেঝেতে ফেলে দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হল, অভিযোগ অনুযায়ী এই পুরো ঘটনাটা ঘটানো হয়েছে তার ১০ বছর বয়সী ছেলের চোখের সামনে। আঘাতটা এতটাই গুরুতর ছিল যে মাথায় সেলাই দিতে হয়। আর অভিযোগপত্রে একটা অদ্ভুত ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে, সেলাই দেওয়ার সময় একজন ডাক্তার মন্তব্য করেন, আপনাকে গ্যাংস্টার সাইন দিয়ে দিল পুলিশ। এই কথাটা কিন্তু শারীরিক আক্রমণের ধরন আর তার ভয়াবহতার দিকেই ইঙ্গিত করে। এত কিছু তো ঘটল, কিন্তু আসল প্রশ্নটা হলো, কেন একজন পত্রিকার প্রকাশককে এভাবে টার্গেট করা হলো? এই হামলার পেছনের উদ্দেশ্যটাই বা কী ছিল? চলুন অভিযোগপত্রে এ বিষয়ে কি বলা হয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা একটা অদ্ভুত বৈপরীত্য দেখতে পাচ্ছি। একদিকে দেখুন শেখ নাদিম কে। তিনি ৪৫ বছরের পুরনো দৈনিক জাহান পত্রিকার প্রকাশক, একজন সম্মানিত রাজনৈতিক নেতার ছেলে, এমনকি পুরস্কার পাওয়া একজন পিআইডি নিবন্ধিত সাংবাদিক। আর অন্যদিকে তাকে কি হিসেবে দেখানো হচ্ছে? তাকে রাষ্ট্রদ্রোহী তকমা দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে একের পর এক ফৌজদারি মামলা করা হচ্ছে, আর তাকে একটা কথিত ষড়যন্ত্রের শিকার বানানো হচ্ছে। দুটো পরিচয় যেন আকাশ আর পাতাল। তো আসল উদ্দেশ্যটা কি? অভিযোগে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে দৈনিক জাহান পত্রিকাটা আগের সরকারের সময়কার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বেশ সোচ্চার ছিল, আর সেই মুখটা বন্ধ করে দেওয়াই ছিল এই সবকিছুর মূল লক্ষ্য। মানে, তার সাংবাদিকতায় তাকে টার্গেটে পরিণত করেছে বলে দাবি করা হচ্ছে। আচ্ছা, অভিযোগপত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে যে ২০২৪ সালের এই হামলাটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং এটা ছিল বছরের পর বছর ধরে চলা একটা ধারাবাহিক হয়রানি আর ষড়যন্ত্রের চূড়ান্ত পর্যায়। এই হয়রানির একটা প্যাটার্নও অভিযোগে দেখানো হয়েছে। দেখুন, ২০১৬ সালে একটা সাজানো অস্ত্র মামলায় তাকে ৫ মাস জেলে থাকতে হয়। ২০১৭-তে আবার একটা মিথ্যা মাদক মামলায় ১ মাস। ২০১৯-এ তো অস্ত্র আর মাদক আইনে দুটো মিথ্যা মামলা, আর তাতে ১৯ মাস জেল। আবার ২০২১-এ আর একটা মাদক মামলা আর লুটপাটের ঘটনা, যার জন্য ২ মাস জেলে থাকতে হয়। অভিযোগে বলা হচ্ছে এটা একটা পরিকল্পিত প্যাটার্ন, তাকে বারবার জেলে ঢোকানোর একটা চেষ্টা। এখন দেখুন অভিযুক্ত কারা। এখানে কিন্তু শুধু ২-১ জন সাধারণ কর্মকর্তার কথা বলা হচ্ছে না। তালিকায় পুলিশ আর সেনাবাহিনীর বেশ কিছু বড় বড় নাম আছে।
যেমন ময়মনসিংহ রেঞ্জের তৎকালীন ডিআইজি আশরাফুল, এসপি কাজী আক্তারুল আলম, ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ক্যাম্প কমান্ডার মেজর জাকির, এমনকি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ফয়সাল, ওসি, সেকেন্ড অফিসার সহ 2 ডজনেরও বেশি ব্যক্তির নাম আছে অভিযোগে, যা থেকে বোঝা যায় ষড়যন্ত্রটা কতটা গভীরে। তো এত সব গুরুতর অভিযোগ আনা হয়েছে, স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে যে এই অভিযোগগুলোর ভিত্তিটা কি? বাদী কিসের উপর নির্ভর করে এত বড় বড় কথা বলছেন? মানে তার হাতে প্রমাণটা কি? ঠিক, এই প্রশ্নটাই কিন্তু পুরো মামলার ভাগ্য নির্ধারণ করে দেবে। কারণ অভিযোগ তো যে কেউ করতে পারে, কিন্তু আদালতে শেষ পর্যন্ত প্রমাণই আসল কথা। চলুন তাহলে দেখে নেওয়া যাক বাদী ঠিক কি প্রমাণ হাজির করার কথা বলেছেন তার আর্জিতে। অভিযোগপত্রে মূলত 3 ধরনের প্রমাণের কথা বলা হয়েছে। প্রথমটা হলো অডিও রেকর্ডিং, যেখানে বেশ কয়েকজন মূল অভিযুক্তের স্বীকারোক্তি আছে বলে দাবি করা হচ্ছে। দ্বিতীয়টা হলো প্রত্যক্ষদর্শী সাক্ষ্য, একজন বড় ব্যবসায়ী সহ অনেকেই নাকি সাক্ষ্য দিতে রাজি। আর তৃতীয়টা হলো প্রাতিষ্ঠানিক অসঙ্গতি, মানে বিভিন্ন অফিসিয়াল রিপোর্ট আর কাগজপত্রে অনেক গরমিল খুঁজে পাওয়া গেছে। অডিও রেকর্ডিংগুলোর মধ্যে একটাকে খুব গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে। সেখানে একজন অভিযুক্ত কর্মকর্তাকে বলতে শোনা যায়, নাদিম ভাইয়ের খুব কাছের লোক এই কাজটি করিয়েছে। এই কথাটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু পুরো ঘটনায় অন্যদিকে মোড় নেয়। এর মানে হলো এটা কোনো রুটিন অভিযান ছিল না, বরং কাছের কোনো মানুষের ইশারায় সাজানো একটা ঘটনা। আর একটা বড় প্রমাণ হলো একজন মূল সাক্ষী। অভিযোগে বলা হচ্ছে এই সাক্ষী, যিনি নিজেও ওই অভিযানের সময় চাঁদাবাজির শিকার হয়েছিলেন, তিনি রাষ্ট্রীয় সাক্ষী হিসেবে আদালতে সব কিছু খুলে বলতে রাজি হয়েছেন। তার জবানবন্দি এই ষড়যন্ত্রের অভিযোগকে আরও মজবুত করবে বলে বাদী মনে করছেন। তো এত অভিযোগ, এত প্রমাণের কথা বলার পর শেষ পর্যন্ত আদালতের কাছে চাওয়াটা কি? এই মামলা থেকে বাদী ঠিক কী ধরনের ন্যায় বিচার আশা করছেন? চলুন মামলার একেবারে শেষ অংশে যাওয়া যাক। আদালতের কাছে বেশ কয়েকটা সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে। প্রথমত, সব আসামির বিরুদ্ধে যেন বিচার শুরু করা হয়। দ্বিতীয়ত, বাদী আর সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। লুট হওয়া সম্পত্তি উদ্ধার আর আর্থিক ক্ষতিপূরণের আদেশও চাওয়া হয়েছে। এর পাশাপাশি বাদীর বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা তুলে নেওয়ার আবেদন করা হয়েছে। আর যারা দোষী সাব্যস্ত হবে তাদের সর্বোচ্চ শাস্তি আর ঘটনাস্থলের ফরেনসিক তদন্তের দাবিও জানানো হয়েছে। আসলে এই মামলাটা শুধু একজন ব্যক্তির ব্যক্তিগত ক্ষোভ বা ক্ষতির বিষয় নয়, এটাকে দাঁড় করানো হয়েছে আরও বড় একটা প্রেক্ষাপটে। এটা একটা আঞ্চলিক সংবাদপত্রের ৪৫ বছরের পুরনো ঐতিহ্য, আর সর্বোপরি সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার একটা লড়াই হিসাবেই দেখা হচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একটা সংবাদপত্রের টিকে থাকার লড়াই আর একজন প্রকাশকের ন্যায় বিচারের জন্য করা এই আবেদন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে।